অবশ্যই নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতির দিকে, কেননা লাগাতার বিক্ষোভের পরে সেনার চাপ গতি হারালো সেখানে হাসিনা সরকার। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। পড়শি দেশে এবার সেনা শাসন, তৈরি হবে অন্তর্বর্তী সরকার। হাসিনা দেশ ছাড়তেই তার বাসভবনে ঢুকে তাণ্ডব দেখা গেল বিক্ষোভকারীদের। ঢাকায় ভাঙা হলো বঙ্গবন্ধুর মূর্তি। এ ছবি খুলনার, এ ছবি রাজধানীর। সেই দেশের রাজধানীর যে দেশটার জন্ম তাঁর হাত ধরে। সোমবার এভাবেই ঢাকার রাজপথে ভাঙা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। এদিন সেই গণভবনে বিক্ষোভকারীদের তাণ্ডব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে। কেউ বিছানায় তো কেউ নৌকায়, যে যেমন পারছে লুট করছে। মাছ, হাঁস, ছাগল থেকে শুরু করে টিভি, ট্রলি, জামা কাপড়। এদিনটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশ দেখলো পালাবদল। হাসিনা সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে তড়িঘড়ি দেশও ছাড়লেন শেখ হাসিনা, সঙ্গে বোন রেহানা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এদিনই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সে দেশের সেনা প্রধান। এই বৈঠকে অবশ্য শেখ হাসিনার আওয়ামী লীগের কেউ ছিলেন না। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হবে যে ভারত তার প্রতিবেশী একজন বন্ধু সরকারকে এই মুহূর্তে হয়তো হারাতে চলেছে, সেটাও কিন্তু ভারতের পক্ষে খুব সুবিধাজনক ব্যাপার নয়। ফলে ভারতের যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব, সেটা ভারতের পক্ষে উদ্বেগজনক বলেই আমার মনে হয়। সংরক্ষণ ইস্যুতে গত জুন থেকে উত্তপ্ত বাংলাদেশ। বিক্ষোভ, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু কিছুই বাদ যায়নি। পরে সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষণ শিথিল করে। 30 থেকে কমিয়ে করা হয় 5%। তারপরেও ক্ষোভ থামেনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে, এই দাবিতে উত্তাল হয় ঢাকার রাজপথ। গত শনিবার থেকে ফের উত্তপ্ত ঢাকা। আবার বিক্ষোভ, ভাঙচুর, আগুন। বিক্ষোভ সামাল দিতে গুলি চালায় পুলিশ এবং সেনা। শতাধিক প্রাণ যায়। এই পরিস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়েন হাসিনা। তারপর বোনকে সঙ্গে নিয়ে দেশও ছাড়েন। এরপরেই গণভবনে ঢুকে শুরু হয় তাণ্ডব। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে দেদার, লুটপাট, উল্লাস। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনেও চলে তাণ্ডব। হাসিনার দল আওয়ামী লীগের একের পর এক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি, যা এখন মিউজিয়াম, সেখানে আগুন লাগানো হয়। কোথাও তাণ্ডব, কোথাও লুট, কোথাও আগুন, কোথাও উল্লাস। যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। প্রত্যেককে একটা আশ্বাস দিতে হবে যে বাংলাদেশ এখন স্টেবল, নইলে যে সবচেয়ে বড় যেটা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট ক্ষতি হবে সেখানটায়। নইলে কিন্তু যেটা দাঁড়াবে বাংলাদেশের পক্ষে সামনের দিনে, এটাকে আবার করে রিভাইভ করা কিন্তু অনেকটা সময় নেবে। 1975 সালের 15ই অগস্ট, 49 বছর আগে সেনার হাতে খুন হন মুজিবুর রহমান। আবারও সেই অগস্ট মাস 2024-এর 5ই অগস্ট প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে
দেশ ছাড়া মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এবার সেনা শাসনে। নিউজ 18 বাংলা। আর এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ। গতকাল অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও গতকাল উত্তপ্ত ছিল বাংলাদেশ। আজ সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বাংলাদেশের। সকাল থেকে শিথিল করা হয়েছে কারফিউ, আজ খুলছে অফিস, স্কুল, কলেজ। গতকাল রাতেই এমনটা ঘোষণা করা হয়েছিল। আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে এবং সেই মতোই আজকে সকাল থেকেই অফিস, স্কুল, কলেজ খোলার চেষ্টা বাংলাদেশে। আর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক ভারত। ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে কড়া নজরদারি। সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন, পেট্রাপোল সীমান্তেও চলছে নজরদারি। সীমান্ত দিয়ে রোজ যেখানে দেখতে পাওয়া যায় প্রচুর মানুষ, তারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য লম্বা লাইন দিয়ে থাকেন। সেই দেশের গুরুত্বপূর্ণ যে বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডারগুলো আজকে সব শুনশান হয়ে রয়েছে। পণ্যবাহী গাড়ি সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোল, ওইদিকে উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তেও। এবং একদিকে আমরা নজর রাখলাম উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের দিকে, উত্তরবঙ্গের আমরা নজর রাখলাম সেখানে ফুলবাড়ি সীমান্তের দিকে। এবার নজর রাখবো একদিকে উত্তরবঙ্গের হিলি সীমান্ত, দক্ষিণ দিনাজপুরের হিলি, সেই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর, এবং তার পাশাপাশি নজর রাখবো দক্ষিণবঙ্গের গেদে সীমান্তের দিকে। এখান দিয়েও প্রচুর মানুষ, নদিয়া জেলার গেদে দিয়েও প্রচুর মানুষ পারাপার করেন, বাংলাদেশে যান অনেকে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবেন, সেই জন্য এই দিক থেকে এদিকে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমরা চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছেই যাব এক এক করে। প্রথমে নজর রাখবো হিলি সীমান্তের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল, আর পাশাপাশি একটু পরেও নজর রাখবো গেদে সীমান্তের দিকে, সেখান থেকে থাকবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। আমি প্রথমে একটু অনুপের কাছে যাই। অনুপ, হিলি সীমান্ত দক্ষিণ দিনাজপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর, সেই জায়গাতে আজকের ছবিটা ঠিক কি রকম দেখতে পাচ্ছ? দেখো, একদমই সার্বিক সকাল থেকে কিন্তু হিলি সীমান্ত একদমই শুনশান রয়েছে। কাল বিকালে যে ঘটনা ওপার বাংলা হিলিতে হয়েছিল, সেই ঘটনার পরে কিন্তু আজও শুনশান রয়েছে। হিলি পহরায় রয়েছে যেমন বিএসএফ, ওপারে যেমন সেনাবাহিনী রয়েছে। আজ সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ যারা বাংলাদেশে যাবার জন্য ভিড় করেছে হিলি আবাসন দপ্তরের সামনে। প্রায় 50-60 জনের বেশি মানুষ তারা কিন্তু এসে সকাল থেকে এখানে হাজির হয়েছে। কেউ চিকিৎসার জন্য এসেছিল, কেউ আত্মীয় বাড়ি এসেছিল। তারা কিন্তু এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে যে হিলি স্থলবন্দর দিয়ে তারা ওপার বাংলায় পৌঁছাতে পারবে কিনা, এবং ওপার বাংলায় পৌঁছালে পরেও তারা সঠিকভাবে বাড়ি অবধি পৌঁছাতে পারবে কিনা, সেই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পাশাপাশি দেখো, কাল থেকে কিন্তু কোনো পণ্যবাহী গাড়ি ওপার বাংলায় যায়নি, বাংলাদেশে রপ্তানি হয়নি। এর পাশাপাশি গত দুদিন ধরে যে বাংলাদেশের পানামা বন্দর, সেখানে কিন্তু প্রায় 85টা গাড়ি সেখানে
তাদের চালক সহ গাড়িগুলো সেখানে আটকে রয়েছে, তারা কিভাবে এপারে ফিরবে এই নিয়ে কিন্তু যেমন এক্সপোর্টাররাও দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে যখন অন্যান্য স্থলবন্দরগুলোর ছবিও দেখছি, পরপর সেখানে লরি দাঁড়িয়ে রয়েছে, পরপর সেখানে প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার একটু গেদে সীমান্তের দিকে নজর রাখবো। নদীয়ার গেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর, সেখান দিয়ে দর্শনার দিকে চলে যান বাংলাদেশে যারা যেতে চান তারা। সেই জায়গাতে আজকের ছবিটা ঠিক কি রকম জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো এই মুহূর্তে আমি গেদে সীমান্ত রয়েছে, একদিকে যেমন গেদে, ওদিকে বাংলাদেশের দর্শনা সীমান্ত, এবং তোমার জানি না কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্ত এলাকা, কারণ এই আগে থেকে অবিভক্ত অবস্থা থেকে কিন্তু এই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করতো। এখনো প্রতিদিন নিয়মিত এখান দিয়ে মৈত্রী এক্সপ্রেস যাতায়াত করে, এবং পাশাপাশি যে স্থল সীমান্ত রয়েছে এখান দিয়ে বহু মানুষ তারা কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় বিভিন্ন কাজে, কেউ চিকিৎসা করাতে বা কেউ ঘুরতে, বা এখান থেকে বহু মানুষ তারা ঘুরতে বা বিভিন্ন কাজে বাংলাদেশে যায়। কিন্তু আজকের চিত্র একেবারেই আলাদা। স্বাভাবিক থাকলেও কিন্তু লোক সংখ্যা একেবারেই কম, কারণ এই চেয়ারগুলো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মানুষ কিন্তু নিয়ম করে এখানে বসিয়ে রাখে বিএসএফ নিয়ম শৃঙ্খলা মেনে, কিন্তু আজ কিন্তু চিত্র একেবারে আলাদা, কারণ লোক সংখ্যা অত্যন্ত কম। তবে সকাল থেকে বেশ কিছু মানুষ তারা ভারত থেকে বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশ থেকে এখানে এসছেন, কিন্তু যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা অনেকটাই আতঙ্কিত, এবং তারা কিন্তু কেউ চিকিৎসা করাতে এসেছিলেন বা অন্য কাজে, কেউ পড়াশোনা করেন এই দেশে, তারা কিন্তু ফিরে যাচ্ছেন নিজের দেশে। আবার যারা ভারতীয় যারা নাগরিক ছিলেন তারা ঘুরতে গিয়ে সেখান থেকে কিন্তু অশান্ত পরিবেশের মধ্যে তারা সেখানে ছিলেন, তারা ফিরে আসছেন। ফলে যে গেদে সীমান্ত স্বাভাবিক থাকলেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু লোক সংখ্যা একেবারেই কম, এবং যেই সংখ্যাটা থাকা উচিত, এই সকাল 9টা বেজে গেছে, সেই সংখ্যা কিন্তু একেবারেই সকাল থেকে সামান্য মানুষ কিন্তু তারা এপার ওপার করে যাতায়াত করেছে। বেশ, ধন্যবাদ। দেশে আমি অতটাও জানি না, ইন্ডিয়া থেকে আমরা অতটাও খবর আসলে পাচ্ছি না বাংলাদেশে, তো এখানে এসে অনেকটাই শুনতেছি। এখন এত দূরে এসে যদি ঘুরে যাইতে হয়, তো সেজন্য একদিক থেকে একটু রিস্ক নিয়ে যাওয়া। এখন আতঙ্কিত তো অবশ্যই আছে, মনের মধ্যে একটা খারাপ লাগা তো আছেই।